আজকে আমরা কর্পোরেট লাইফের একটা খুব পরিচিত কিন্তু বেশ অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে দুটো বেশ ইন্টারেস্টিং সোর্স এসেছে। একটা হলো দ্য কর্পোরেট কোচ নামে একটা চ্যানেল, যারা কর্পোরেট জগতের ভেতরের ব্যাপারগুলো নিয়ে খোলামেলা আলোচনা করে। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো দ্য সাইলেন্ট ট্রায়াম্ফ অফ কম্পিটেন্স শিরোনামের একটা লেখা। এটা আসলে একটা গল্পের মতো। ইন্টারেস্টিং। তো এই দুটোকে মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে অফিসের এই যে কান কথা বা গসিপ আর মানুষের ভেতরের নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি, হ্যাঁ। এই দুটো জিনিস একজন ভালো কর্মীর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এখান থেকে বেরোনোর উপায়টা কি। বিষয়টার গোড়াতেই একটা অদ্ভুত বৈপরীত্য আছে, তাই না? কিরকম? মানে কর্পোরেট জগৎ বলতে আমরা তো বুঝি প্রোডাক্টিভিটি, পারফরম্যান্স, ডেডলাইন, সবকিছু খুব পরিমাপযোগ্য। রাইট। কিন্তু এর ভেতরেই এমন একটা অদৃশ্য মানসিক যুদ্ধ চলতে থাকে, যার কোনো কেপিআই নেই, কোনো পরিমাপ নেই। আমাদের সোর্সগুলো ঠিক এই অদৃশ্য যুদ্ধটাকেই যেন সামনে নিয়ে এসেছে। আর শুধু সমস্যা দেখিয়েই থামেনি, বরং এর থেকে বেরোনোর একটা পথের দিকেও ইঙ্গিত দিয়েছে। ঠিক, তাহলে চলুন শুরু করা যাক কর্পোরেট কোচ চ্যানেলটা দিয়ে। হ্যাঁ, তারা শুরুতেই তাদের দর্শকদের স্বাগত জানিয়ে যে কথাটা বলে সেটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে এই চ্যানেলটা তৈরি হয়েছে কর্পোরেট জীবনের বাস্তব অভিজ্ঞতা আর শিক্ষা শেয়ার করার জন্য। মানে থিওরিটিক্যাল আলোচনা নয়, একদম প্র্যাকটিক্যাল। একদম এমন শিক্ষা যা মানুষের পেশাগত জীবন বদলে দিতে পারে। তো তারা যে বিষয়টাকে আলোচনার জন্য বেছে নিয়েছে সেটাই একেবারে মূল জায়গায় আঘাত করে। হ্যাঁ, এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো চ্যানেলটি সরাসরি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায়। তারা কোনো রকম ভনিতা না করেই বলছে যে আজকের আলোচনার বিষয় হলো কর্পোরেট গসিপ, ব্যাকবাইটিং। হ্যাঁ, কারণ অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় না, এড়িয়ে চলতে চায়। ঠিক। আপনি ব্যাকবাইটিং শব্দটা বললেন। সাধারণ গসিপ বা কান কথার সাথে এর মূল পার্থক্যটা কি, বিশেষ করে অফিসের পরিবেশে? দেখুন, গসিপ হয়তো নিরীহ আলোচনাও হতে পারে, তাই না? হ্যাঁ। কিন্তু ব্যাকবাইটিং হলো উদ্দেশ্য প্রণোদিত। মানে একটা উদ্দেশ্য থাকে এর পেছনে। একদম। এর লক্ষ্যই থাকে কারো সম্মানহানি করা বা তার অনুপস্থিতিতে তার অবস্থানকে দুর্বল করে দেওয়া। এটা নিছক আড্ডা নয়, এটা এক ধরনের কৌশলগত আক্রমণ। আর এই আক্রমণের কারণ হিসেবে কর্পোরেট কোচ চ্যানেল বলছে এর মূলে আছে নিরাপত্তাহীনতা। আর এই নিরাপত্তাহীনতার বাস্তব চিত্রটাই যেন আমাদের দ্বিতীয় সোর্স, ওই গল্পটা। নাম অফিসের নীরব যুদ্ধ। হ্যাঁ, গল্পটা শুরু হচ্ছে ঢাকার একটা টিপিক্যাল কর্পোরেট অফিসের দৃশ্য দিয়ে। বাইরে থেকে সব শান্ত, কিবোর্ডের শব্দ, চায়ের কাপের টুংটাং। কিন্তু এই শান্ত পরিবেশটাই সবচেয়ে বড় ধোঁকা, তাই না? একদম। গল্পকার খুব সুন্দরভাবে অফিসের ভেতরের একটা বিশেষ গোষ্ঠীর বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, ওই গোষ্ঠীটা যারা হয়তো কাজে খুব একটা সেরা নয়, কিন্তু কথা বলায় ওস্তাদ। গল্পে তাদের কিছু অভ্যাসের কথা বলা আছে যা শুনলে অনেকেরই নিজের অফিসের কথা মনে পড়ে যেতে পারে। যেমন লাঞ্চের সময় তারা কাজের চেয়ে মানুষ নিয়ে বেশি কথা বলে। মিটিংয়ে একদম চুপ, কিন্তু মিটিংয়ের পরেই তাদের বিশ্লেষণ শোনার মতো। এই বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা প্যাটার্ন তুলে ধরে। মনোবিজ্ঞানের ভাষায় একে সোশ্যাল কম্প্যারিজন থিওরি বা সামাজিক তুলনার তত্ত্ব দিয়ে কিছুটা ব্যাখ্যা করা যায়। আচ্ছা। মানুষ স্বভাবতই নিজেকে অন্যের সাথে তুলনা করে। যখন তারা দেখে যে কেউ তাদের চেয়ে ভালো করছে, তখন দুটো পথ খোলা থাকে। কি? এক, নিজে আরও ভালো করার চেষ্টা করা, অথবা যে ভালো করছে তাকে টেনে নামিয়ে নিজের সমান করে দেওয়া। আর এই গোষ্ঠীটা দ্বিতীয় পথটা বেছে নেয়। ঠিক। আর এই গোষ্ঠীর শান্ত জীবনে ঝড় ওঠে কখন? যখন অফিসে একজন নতুন, যোগ্য আর উদ্যমী কর্মী আসে। তার উপস্থিতিটাই যেন তাদের জন্য একটা আয়নার মতো কাজ করে, যেখানে তারা নিজেদের ঘাটতিগুলো দেখতে পায়। আর তখনই শুরু হয় সেই চাপা গুঞ্জন। গল্পে তো কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে, তাই না? হ্যাঁ, যেমন খুব বেশি স্মার্ট দেখাচ্ছে নিজেকে, তাই না? বসের চোখে পড়ার জন্যই এত কিছু। বা দেখি এই এনার্জি আর কদিন থাকে। একদম। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো নতুন কর্মীটি কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই করেনি। সে শুধু নিজের কাজটা করছে। ঠিক। সোর্সের ভাষায় সে শুধু নিজের কাজটা ঠিকভাবে করছে, মন দিয়ে, নিয়ম মেনে, রেজাল্ট দিয়ে। আর সেটাই তার অপরাধ। ভাবা যায়, ভালো কাজ করাটাই যখন সমালোচনার জন্ম দেয়, তখন বুঝতে হবে সমস্যাটা আসলে পারফরম্যান্স নিয়ে নয়। তাহলে সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা হলো পারসেপশন বা দৃষ্টিভঙ্গি নিয়ে। ওই গোষ্ঠীর কাছে নতুন কর্মীর যোগ্যতা তাদের নিজেদের অস্তিত্বের জন্য একটা হুমকি,
আর সেই হুমকি থেকেই গুজব জন্মায়। এবং গুজবের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এর কোনো প্রমাণের দরকার হয় না। ঠিক। গল্পের একটা লাইন আমার মাথায় গেঁথে গেছে, গুজবের প্রমাণ লাগে না, শুধু কান থাকলেই চলে। কি সাংঘাতিক সত্যি কথা। এই পরিস্থিতিতে একজন ভালো কর্মী খুব সহজেই একা হয়ে পড়তে পারে, কারণ ওই গোষ্ঠীটা নিজেদের মধ্যে জোটবদ্ধ থাকে, একসাথে হাসে, একে অপরের কথায় সায় দেয়। ঠিক, কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় মোড়টা আসে নতুন কর্মীর প্রতিক্রিয়ায়। সে কি করে? সে কিন্তু পাল্টা গুজব ছড়াতে যায় না, কোনো বিতর্কে জড়ায় না। বাহ, মরিয়া হয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টাও করে না। সোর্সে খুব সহজ করে বলা আছে, সে শুধু কাজ করে যায়। নীরবতা আর কাজের প্রতি মনোযোগ, এই দুটোকেই সে তার প্রধান অস্ত্র বানায়। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। বলুন। গল্পে তো দেখানো হলো যে চুপচাপ কাজ করে গেলেই সব ঠিক হয়ে যায়, কিন্তু বাস্তবেও কি তাই হয়? অনেক সময় চুপ থাকলে তো মানুষ সেটাকে দুর্বলতা ভেবে নেয়, তাই না? এটা একটা চমৎকার প্রশ্ন এবং কর্পোরেট জগতের অন্যতম বড় একটা দ্বিধা। সিলেক্টিভ সাইলেন্স বা নির্বাচিত নীরবতা, অর্থাৎ আপনি গুজবে জবাবে চুপ, কিন্তু আপনার কাজের ফলাফলের মাধ্যমে আপনি সবচেয়ে জোরে কথা বলছেন। বাহ। আপনি অপ্রয়োজনীয় বিতর্কে নিজের শক্তি ক্ষয় না করে সেই শক্তিটা আপনার কাজে বিনিয়োগ করছেন। আপনি আসলে যুদ্ধক্ষেত্রটাকে বদলে দিচ্ছেন, কথার মাঠ থেকে কাজের মাঠে চলে আসছেন। তার মানে এটা এক ধরনের কৌশলগত অপেক্ষা, চুপ থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। একদম। আর সেই সঠিক সময়টা আসেই। গল্পে যেমনটা বলা হয়েছে, সময় যায়, ডেডলাইন আসে, প্রেশার বাড়ে। আর এই চাপটা এক ধরনের ফিল্টারের মতো কাজ করে। ঠিক। যখন চাপ বাড়ে তখন কে আসল কাজটা করছে আর কে শুধু কথা বলছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ম্যানেজমেন্টের তখন আর চায়ের কাপের আড্ডার কথা শোনার সময় থাকে না, তাদের তখন ফলাফল দরকার। এক্স্যাক্টলি। ঠিক এই পয়েন্টেই ক্ষমতার ভারসাম্যটা বদলে যেতে শুরু করে। গল্পের ভাষায় ম্যানেজমেন্ট আর কথায় বিশ্বাস করে না, তারা রেজাল্ট দেখে। আর তখন সবার সামনে কিছু মৌলিক প্রশ্ন চলে আসে। কে সমস্যার সমাধান করছে? কে বাড়তি দায়িত্ব নিচ্ছে? চাপের মুখেও কে কাজটা ডেলিভারি দিচ্ছে? আর এই প্রশ্নগুলোর উত্তর যখন কাজের মাধ্যমে পাওয়া যায়, তখন যোগ্যতার আর কোনো প্রমাণের দরকার হয় না। এখানে আমরা আরেকটা মনস্তাত্ত্বিক ধারণা নিয়ে আসতে পারি, যাকে বলে লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। এটা কিরকম? যে গোষ্ঠীটা গুজব ছড়াচ্ছিল তাদের নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ছিল বাইরের দিকে। তারা অন্যের সাফল্য বা ব্যর্থতা নিয়ে ব্যস্ত ছিল। আচ্ছা। কিন্তু যে কর্মীটি সফল হলো তার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ছিল ভেতরের দিকে। সে শুধু নিজের কাজ, নিজের উন্নতি, নিজের ফলাফলের ওপর মনোযোগ দিয়েছে। দীর্ঘমেয়াদে এই ভেতরের কেন্দ্রবিন্দুটাই সব ব্যবধান গড়ে দেয়। দারুণ ব্যাখ্যা। তার মানে যার ফোকাস ভেতরে, সে বাইরের কোলাহলে সহজে প্রভাবিত হয় না। আর এর ফল কি হয়? গল্পে বলা হয়েছে গুজবের শব্দ কমে আসে, কারণ ততদিনে কাজের শব্দটা গুজবের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে গেছে। ঠিক। এই গুজব ছড়ানোর প্রক্রিয়াটা অনেকটা দাবানলের মতো। এর জন্য শুধু একটা ছোট্ট স্ফুলিঙ্গ দরকার, একটা ভিত্তিহীন কথা। আর অফিসের পরিবেশের শুষ্ক কাঠ, মানে মানুষের নিরাপত্তাহীনতা, সেই আগুনকে দ্রুত ছড়িয়ে দেয়। নতুন কর্মীটি সেই আগুনে জল ঢালতে না গিয়ে বরং নিজের জন্য একটা ফায়ারপ্রুফ দেওয়াল তৈরি করেছে তার কাজের মাধ্যমে। গল্পের শেষে এসে ছবিটা একেবারে পরিষ্কার। যারা শুধু কথা বলতো, গুজব ছড়াতো, তাদের কোনো পরিবর্তন হয় না। না। সোর্সের ভাষায় গ্রুপটা যেখানে ছিল সেখানেই থাকে। একই চেয়ার, একই অভিযোগ, একই ভয়। তাদের জগৎটা ওই ছোট গণ্ডির মধ্যেই আটকে যায়। অন্যদিকে সেই ডাইনামিক কর্মীটির কি হয়? সে এগিয়ে যায়। গল্পে খুব সুন্দরভাবে বলা হয়েছে, সে এগিয়ে যায় চুপচাপ, নাটক ছাড়া, কিন্তু শক্তভাবে। একটা সময় আসে যখন তার নামে আর ওই চায়ের আড্ডায় আলোচনা হয় না, কিন্তু তার কারণ এটা নয় যে সে হেরে গেছে। কারণটা হলো সে নিজের কাজের মাধ্যমে এমন এক জায়গায় পৌঁছে গেছে যে সে আর তাদের আলোচনার স্তরেই নেই। সে তাদের থেকে অনেক উপরে উঠে গেছে। গল্পের শেষ লাইনটা আমি একটু থামতে চাই এখানে। হ্যাঁ, বলুন। কারণ ইনসিকিউরিটি সবসময় শব্দ করে আর যোগ্যতা চুপচাপ টিকে থাকে। ওয়াও, এটা শোনার পর যেন পুরো গল্পের ছবিটা এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। আপনার কি মনে হয়? নিঃসন্দেহে এই একটা লাইনই তো পুরো আলোচনার সারমর্ম, তাই না? আর এই একটা লাইন আমাদের প্রথম সোর্স কর্পোরেট কোচ চ্যানেলের মূল বক্তব্যের সাথে হুবহু মিলে যায়। কিভাবে? ওই চ্যানেলের মূল মন্ত্রই তো হলো সঠিক চিন্তায় তৈরি করে শক্তিশালী কেরিয়ার। আচ্ছা। এই গল্পে সঠিক চিন্তা বলতে ঠিক কি বোঝানো